নমস্কার, হাই নিউজের সকল দর্শককে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন। না, সহজ পাঠ মোটেই অত সহজ নয়। দিনহাটা পৌর এলাকায় জঙ্গল থুড়ি স্তূপীকৃত আবর্জনা এই মঙ্গলবারই সাফ হলো বটে, তবে তা এমনি কেবল পৌরসভার সদিচ্ছায় হওয়ার ছিল না। হলে তো গত 2-2.5 মাস ধরে ময়লার এমন পাহাড় জমবারই কথা নয়, তাও আবার মহকুমা হাসপাতালের বাইরের বিভাগের সামনে। তাহলে হঠাৎ সুবুদ্ধি উদয়ের রহস্য কি? কিছুই না, ঠেলার নাম বাবাজি। তো সেই ঠেলাটা দিলেন কে আবার? স্বয়ং মুখ্যমন্ত্রী। রাজ্য জুড়ে পৌর পরিষেবায় ঢিলেমি নিয়ে সোমবার কঠোর অবস্থান নেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেন কড়া বার্তা। তার 24 ঘন্টা কাটতে না কাটতেই মহকুমা হাসপাতালের সামনে থেকে সমস্ত আবর্জনা সরিয়ে দিল দিনহাটা পৌরসভা। শুধু কি তাই, সাফসুত্র হওয়ার পর এলাকা ঘুরে দেখতে ছুটে এলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী। এলেন পৌরসভার অন্যান্য প্রতিনিধি এবং দিনহাটা মহকুমা হাসপাতালের পদস্থ আধিকারিকেরা। দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল জানিয়েছেন, মাস দুয়েকের বেশি সময় ধরে হাসপাতালের বাইরের বিভাগের সামনে নোংরা জমেছিল। পৌর কর্তৃপক্ষ উদ্যোগী হয়ে পরিষ্কার করায় খুবই ভালো হলো। ডাম্পিং গ্রাউন্ড চালু করেছেন এবং হসপিটালের ময়লা পরিষ্কার নিয়মিতভাবে করবেন। এখনই যুদ্ধকালীন তৎপরতায় তারা কাজ করছেন। দিনহাটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সহ সমস্ত কর্মীদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই। যা হলো তা তো ভালোই হলো নিঃসন্দেহে, কিন্তু এখন প্রশ্ন হলো, রাজ্যের প্রশাসনিক প্রধান কড়া নির্দেশ না দিলে কি ঘুম ভাঙতে নেই? কিছুদিন আগেও তো দিনহাটা পৌরসভার অজুহাত ছিল ডাম্পিং গ্রাউন্ড না থাকার ফলে ময়লা পরিষ্কার করা সম্ভব নয়। অগত্যা হাসপাতালে আসা রোগী ও তার পরিবারের লোকজন নাকে রুমাল চেপেই যাতায়াত করতে বাধ্য হচ্ছিল। সেই পরিস্থিতি থেকে রেহাই মিলল আপাতত। কিন্তু বড় কৌতূহলের বিষয় হলো, এখনই হঠাৎ সেই ডাম্পিং গ্রাউন্ডটা কোথায় এবং কোন জাদুতে খুঁজে পেয়ে গেল দিনহাটা পৌরসভা? আশ্চর্যের ব্যাপার নয়? হাই নিউজ নেটওয়ার্ক। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরদিনই রাজ্য জুড়ে বিভিন্ন থানার পুলিশ সহ পৌরসভার আধিকারিকেরা তৎপর। সল্টলেকে ফুটপাত জবরদখল মুক্ত করতে যৌথ অভিযান পুলিশ এবং পৌরসভার আধিকারিকদের। সকাল থেকেই বিধাননগরের একাধিক অঞ্চল এবং সল্টলেকের সেক্টর 5 এলাকায় ফুটপাতের দোকানপাট তুলে দেওয়া হচ্ছে পুলিশের তরফে। অফিস টাইমে রাস্তায় বাসের সমস্যার অভিযোগ নিত্যদিনের। ব্যস্ত দিনে বাদুর ঝোলা হয়ে বাসে যেতে হয় যাত্রীদের। এতে বিপদের আশঙ্কাও থাকে অনেক সময়। আর এই পরিস্থিতিতে মহিলা যাত্রীদের সুরক্ষার কথা ভেবে লেডিস স্পেশাল বাস চালু করলো রাজ্য পরিবহন দফতর। হাওড়া বালিগঞ্জ রুটে লেডিস স্পেশাল বাস চালু হলো মঙ্গলবার থেকেই। মহিলাদের জন্য স্পেশাল বাসের ব্যবস্থাপনায় খুশি বাস যাত্রীরা। প্রথম দিনেই যাত্রীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো। বাসের উদ্বোধন করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি জানান, এই রুটটি সফল হলে আগামী দিনে আরও 2টি শীততাপ নিয়ন্ত্রিত বাস দেওয়া হবে। আমরা এই বাসটি মহিলাদের জন্য লেডিস স্পেশাল বাস হিসেবে আমরা এটা চালু করছি পরীক্ষামূলকভাবে হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জ পর্যন্ত। এবং এটি পার্ক স্ট্রিট, এলগিন রোড, হাজরা, রাসবিহারী হয়ে বালিগঞ্জে পৌঁছবে। প্রতিদিন সকাল 9:30টায় এখান থেকে যাত্রা শুরু করবে এবং বিকেলবেলা যখন অফিস ছুটি হবে আবার বালিগঞ্জ থেকে 5:30টার সময় এই বাসটি ওই নির্দিষ্ট রুট হয়ে হাওড়া স্টেশনে পৌঁছবে। এটা মূলত মহিলাদের জন্য। এর কন্ডাক্টর মহিলা, যদিও ড্রাইভার পুরুষ, কিন্তু কন্ডাক্টর মহিলা, এবং মহিলাদের জন্য স্পেশালি এই বাসটি আমরা চালু করলাম। এরপরে যদি যাত্রীর সংখ্যা বাড়ে তাহলে আমরা আবার বাসের সংখ্যা বাড়াবো। এখন পর্যন্ত এইটুকুই পরিকল্পনা। ট্রেনে সংরক্ষিত কামরায় দুষ্কৃতীদের তাণ্ডব। ট্রেনে উঠে জোর করে সিটে বসার চেষ্টা। অন্যান্য যাত্রীরা আপত্তি করলে কথা কাটাকাটি, মারধরের অভিযোগ। সোমবার রাতে 13010 ডাউন দুন এক্সপ্রেস যখন বিহার রাজ্যের ওপর থেকে আসছে তখন S9 সংরক্ষিত কামরায় 2 অজ্ঞাত পরিচয় ব্যক্তি উঠে পড়েন। সংরক্ষিত সিট না থাকা সত্ত্বেও জোর করে সিটে বসার চেষ্টা করেন বলে অভিযোগ। আর সেই সময় কামরায় উপস্থিত অন্যান্য যাত্রীরা আপত্তি করলে তাদের সঙ্গে
কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, এরপর পরবর্তী স্টেশন আসতেই আরো বহিরাগত লোক আসে ওই S9 সংরক্ষিত কামরায় উঠে রীতিমতো তাণ্ডব চালাতে শুরু করে। মারধর করা হয় একাধিক যাত্রীদের। ভিডিও সত্যতা যাচাই করেনি হাই নিউজ। ঘটনা কি ঘটেছিল বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অভিষেক। অভিষেক, আমি প্রথমেই যেটা জানতে চাইবো যে সংরক্ষিত সিট, সেখানে বাইরের যে কোনো লোকই হোক না কেন কিভাবে উঠতে পারে? বিশেষ করে এখানে তো যাত্রী নিরাপত্তার নিয়ে প্রশ্ন উঠছে। একদমই তাই শিবনা, তুমি যেমন প্রশ্ন করলে এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে। ট্রেনের সংরক্ষিত কামরায় দুষ্কৃতীর তাণ্ডব এবং প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা। যাত্রীদের নিরাপত্তা কোথায়, এই নিয়ে কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। তখন জানিয়ে রাখবো যে 3-0-1-0 ডাউন এক্সপ্রেস যখন গত রাতে বিহার রাজ্যের হুকুম দিয়ে আসছিল, তখন S9 সংরক্ষিত কামরায় দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি উঠে পড়েন এবং জোর করে সিটে বসার চেষ্টা করেন, সিট দখল করার চেষ্টা করেন এবং সেই সময় সেখানে উপস্থিত অন্যান্য যাত্রীরা তারা কিন্তু আপত্তি করে, তাদের সঙ্গে রীতিমতো বচসা নেতা কাটাকাটিতে তারা জড়িয়ে পড়েন। এরপর পরবর্তী স্টেশন যাত্রী আরো প্রচুর বহিরাগত লোক এই S9 সংরক্ষিত কামরায় ঢুকে পড়েন এবং রীতিমতো তাণ্ডব চালান, একাধিক ব্যক্তিকে মারধর করেন, কারণ হাত কেটে যায়, কারোর মুখ কেটে গেছে। পাশাপাশি জানিয়ে রাখবো মারধর করা হয় মহিলার কিছু যাত্রীকেও এবং ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে যারা যাত্রী ছিল তারা কিন্তু এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে এবং তারপরেই কিন্তু প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা এবং রেলের যে সকল মানে সিকিউরিটি নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে এভাবে সংরক্ষিত কামরায় বা যে সকল সেখানে কিভাবে বসার চেষ্টা করে। অভিষেক, আরো একটা প্রশ্ন উঠে আসছে। অভিষেক, আরো একটা বিষয় যে যাত্রীদের বিরুদ্ধে, অন্যান্য যে যাত্রীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের হাতে আমি এখানে ফুটেজেই দেখা যাচ্ছে লাঠি। অর্থাৎ আমি যদি এটাও ভেবে নিই নর্মাল যাত্রী হিসেবে সে উঠছে ট্রেনে, তাহলে তার হাতেই অস্ত্র আসছে কোথা থেকে? তাহলে কি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল? কি জানতে পারছো? একদমই তাই, একদমই তাই। তুমি যেমনটা বললেন, সেখানে যখন যাত্রীরা ওঠে সেখানে সেই নিরাপত্তা কোথায় সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে ট্রেনে যে কেউ তাহলে যে কোনো অস্ত্র শস্ত্র বা লাঠি করতে পারে, এটাই এখন প্রশ্ন শুনছি। সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে চরম তাণ্ডব এবং সেখানে লাঠি রয়েছে। যারা অজ্ঞাত পরিচয় ব্যক্তি তারা যারা উঠেছিল দ্বিতীয় স্টেশন, সেখানে কিন্তু লাঠি রয়েছে এবং তারা কিভাবে এই লাঠি নিয়ে এরকম স্টেশনের মধ্যে এলো বা সেখানে ট্রেনে উঠলো, সেখানে নিরাপত্তা কোথায়, সেখানেই কিন্তু এখন প্রশ্ন চিহ্ন। ধন্যবাদ অভিষেক। ডাউন দুন এক্সপ্রেসে সফর করছিলাম ঋষিকেশ থেকে হাওড়া। বিহারে একদল লোক উঠে আমাদের উপরে আক্রমণ করে। তার কারণ হচ্ছে আমরা একজনকে শুধু বলেছিলাম যে আমাদের সিটে রিজার্ভেশন সিটে বসতে দেবো না, তাই জন্য সে বিহারের কুদ্রা স্টেশনে ছেলে ডেকে আমাদের উপরে ভাঙচুর করে। এখানে ট্রেনের কাজ ভেঙে দিয়েছে, এইখানে ট্রেনের দরজা ভেঙে দিয়েছে, আমাদের ছেলেদের মাথা ফাটিয়ে দিয়েছে, এখানে দুটো ফোন চুরি করে নিয়ে গেছে, আমার এই যে প্যান্ট এই যে ছিঁড়ে দিয়েছে, এই যে আমার প্যান্ট ছিঁড়ে দিয়েছে, আর এই যে আমার জামাও ছিঁড়ে দিয়েছে, দিক থেকে এই যে জামা ছিঁড়ে দিয়েছে। আমাদের হচ্ছে ছেলেদের হাত পা মাথা ফাটিয়েছে, দুটো ফোন নিয়ে গেছে, এই যে খোলা, আমার হাতের এখানে ব্যথা, আমাদের জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে, ঘাড়ে এখান দিয়ে সব চোট আঘাত এইখান দিয়ে। এই হচ্ছে বিহারের উপর দিয়ে ট্রেন চলাচলের বর্তমান অবস্থা। ওরা নিজেদের সম্পত্তি মনে করে ট্রেনকে। हमारी वाइफ को भी लगा है, हम लोग पूरा फैमिली को लेकर चलना दुश्वार हो गया हम लोग का ट्रेन में। बच्चे को नहीं छोड़ रहे हैं, बच्चों को लगा है चोट। मेरी वाइफ সিএনজি বাস পরিষেবা এবার চালু হলো কোচবিহারে। সোমবার কোচবিহারের এনবিএসটিসি বাস টার্মিনাসে এক অনুষ্ঠানের মধ্য দিয়েই দুটি বাস পরিষেবার উদ্বোধন করলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। এই বাস দুটি কোচবিহার টার্মিনাস থেকে শিলিগুড়ি রুটে যাতায়াত করবে। এনবিএসটিসির রাজ্য পরিবহন দপ্তর থেকে সিএনজি বাস কেনার জন্য দুটি ধাপে প্রায় 13 কোটিরও বেশি টাকা পাওয়া গিয়েছে। সেই টাকায় মোট 30টি সিএনজি বাস কেনা হয়েছে বলে জানান পার্থ প্রতিম রায়। তার মধ্যে কিছুদিন আগেই দুটি বাস কোচবিহারে এসেছে, বাকি বাসগুলি তৈরির কাজ চলছে কলকাতায়। আগামী 4 মাসের মধ্যেই কয়েক ভাগে বাসগুলি কোচবিহারে আসবে বলে জানিয়েছেন পার্থ প্রতিম রায়। এছাড়াও এই বাসগুলি পরিবেশ বান্ধব, এতে সাশ্রয়ও হবে অনেক বেশি। আসলে সিএনজি বাস পরিষেবা উত্তরবঙ্গে গণপরিবহনের ক্ষেত্রে আমরাই প্রথম চালু করলাম। এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পালকে এটা নতুন একটা সংযোজন।
এই বাসগুলো ডিজেল পরিচালিত বাসের সঙ্গে একটাই পার্থক্য, সেটা হলো লেস পলিউটেড, পরিবেশ বান্ধব এবং আমাদের ক্ষেত্রে অনেক সাশ্রয়। এ কারণেই সাশ্রয় যে আমরা একটা হিসেব করে দেখেছি যে ডিজেল চালিত একটি গাড়ি চালাতে আমাদের মাসে পার কিলোমিটার খরচ হয় 22 টাকা 16 পয়সার মতো, সেখানে এটা চালালে খরচ হবে 16 টাকা করে। এবং পরবর্তী পর্যায়ে গ্যাসের পাইপলাইন যখন গোটা কোচবিহার জেলায় বসে যাবে, তখন আমরা সরাসরি যখন পাইপলাইন থেকে আমরা গ্যাসটা পাবো, সে সময় আরও খরচ 10 টাকা করে কমে যাবে। সুতরাং এটা আমাদের ক্ষেত্রে ভীষণ অষ্টাদশ লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পর এখনো ভোট পরবর্তী হিংসায় থমথমে মিনাখার বামুনপুকুর এলাকা। ঘর ছাড়া বেশ কয়েকটি বিজেপি পরিবার। মঙ্গলবার সেই সব বিজেপি কর্মীদের ঘরে ফেরাতে মিনাখা থানায় এলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। পুলিশের সঙ্গে তিনি দীর্ঘ সময় আলোচনা করেছেন। পরে মিনাখা থানা তরফে আইনজীবীকে আশ্বস্ত করা হয় ঘর ছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফিরিয়ে আনা হবে। এলাকায় কোনো অশান্তি থাকবে না, মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। টিএমসির কোনো একটা ছেলে বাইক থেকে মদ খেয়ে পড়ে গেছে আর এসে এখানে এফআইআর করে দিয়েছে যে 12 জন আমাকে মেরেছে। এবার এই 12 জন বাড়ি ছাড়া হয়ে গেল কেন? কি এখানে তো বিজেপি যদি কোনো কমপ্লেন দিতে চায় তার কোনো এফআইআর হয় না, কিন্তু একজন বাড়িতে মানে তার কিছু হলেও বিজেপির নামে কমপ্লেন হয়ে যায়। ভাই পুলিশ না করলে কি হবে, আমি যোগাযোগ করে নিব। পুলিশ আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি, হ্যাঁ, কিন্তু যখন আমি ফোন করেছি তখন ওরা আমাকে বলছে যে আমরা অ্যাসিওর করছি কেউ বাড়ির বাইরে থাকবে না, আপনি নিয়ে আসুন। রানীগঞ্জ আসানসোল কুলটিতে অবৈধ নির্মাণ ভাঙা হয়েছে, জানালেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। তিনি জানিয়েছেন শতাব্দী পার্ক ভাঙা হয়েছে, তার প্রতিশ্রুতি আসানসোলে আর অবৈধ নির্মাণ হবে না। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলের পুরসভার আবাসন দপ্তর নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আর মঙ্গলবারই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবৈধ নির্মাণ ভাঙার বিষয়ে মুখ খুললেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। একটাই আবাসন নিয়ে একটু অসুবিধা আছে, প্রবলেম হয়েছে, যেটার জন্য আমাদেরকে দেখার জন্য বলেছে, আরো ভালো করে দেখার জন্য বলেছে। তাছাড়া প্রতিটি ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চাইছেন পশ্চিমবঙ্গে যেটা সংস্কৃতিটা আছে, ঐতিহ্যটা আছে, যেটা আগামী দিনেও ভালো থাকে, যাতে শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মানুষ পরিষেবাটা পায়, তো সে কারণে মিটিংটা ডেকেছিলেন এবং আমাদেরকে যেভাবে যেমন ভাবে করতে বলেছেন ঠিক সেভাবে আমরা দ্রুততার সাথে কাজ করার চেষ্টা করব। গতকালও আমাদের শতাব্দী পার্কের অপোজিটে আমি গাড়িতে তখন কলকাতায় যাচ্ছিলাম, আমি খবর পেয়েছি কেউ একজন বানাচ্ছে, তো তাদের বানানো হয়ে গেছিল, টালিটা বসাতে যাচ্ছিল, আমি খবর পেয়েছিলাম, সাথে সাথে কিন্তু ওটাকে ভাঙিয়ে দেওয়া হয়েছে। ওটা রাস্তাতে যাওয়ার সময় দেখতে পেয়ে যাবেন। প্রায় ইলিগেল ভাবে যেখানে সেখানে বসে যাচ্ছেন, নিজেরা নিজেদের যা যা জিনিসপত্র আছে উঠিয়ে নিন, না হলে আগামী দিনে কিন্তু কর্পোরেশন খুব তাড়াতাড়ি কর্পোরেশন সেগুলো হাঁটানোর ব্যবস্থা করবে এবং যাতে আসানসোল সুন্দর হয় তার ব্যবস্থা করবে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।